তাহলে আর্থ্রো আর এবং লজি শব্দটার অর্থ জানা হলো। আমরা এখন জানবো যে এর মধ্যে মেইনলি যে জিনিসটা আছে যে সন্ধি। সন্ধি কথাটা হলো এখানে মেইন শব্দ। আমরা সন্ধি সম্বন্ধে গতকালকে আমি একটা দিছিলাম, তাই না? সন্ধির একটা কি দিছিলাম? সংজ্ঞা। সংজ্ঞাটা বলছি যে সঙ্গী, এই সংজ্ঞাটা এটা হলো স্বতঃসিদ্ধ সংজ্ঞা, যে সংজ্ঞাটা সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। যে একটা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সংজ্ঞাটা ইউজ করছে, আমি সেই সংজ্ঞাটা কালকে লিখে দিয়েছিলাম। হয়তো যারা ছিল তারা তো দেখছো এটা। হ্যাঁ, আমি আবার ওটা একটু বলি না, লিখে দেব। কালকে তো লিখে দিয়েছিলাম, আজকে আবার লিখে দেই। আপনারা যারা আসছেন তারা লিখে নেন, ঠিক আছে? তো জয়েন্টের আমরা সংজ্ঞা জানবো। জয়েন্ট, হোয়াট ইজ জয়েন্ট? জয়েন্ট, যে দিয়ে জয়েন্ট আর দা structural, structural structural arrangement is an arrangement of where bones to bones তারপরে bones to cartilage and cartilage to cartilage are bind together by some binding materials ঠিক সেগুলো such as muscles, ligaments, blood vessel, তারপরে নার্ভ, তারপরে হলো ক্যাপসুল, মেমব্রেন, lubricating fluid, atmospheric pressure, etc. where movement is possible or not. এখানে লিখলাম যেটা জয়েন্ট আর দ্য স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অফ সাম টিস্যুস হোয়ার bones to cartilage and cartilage to cartilage are bind together by some binding materials. সেগুলো কি কি? such as muscles, ligaments, blood vessels, nerve, capsule, membrane, lubricating fluid, atmospheric pressure, etc. where movement is possible or not. এটা আপনার পরে লেখেন খাতায়, আমি এটা পড়াবো। এটা আগে এখন আমার লেখাটা থাকলো এখানে, আপনার পরে উঠায় নিয়েন। আমি এখন এটার উপরে একটু লেকচার দেই
যে সেটা হলো যে আমরা এই বিষয়টাকে বুঝতে চেষ্টা করি। একটা ডেফিনিশনের মধ্যে কিন্তু টোটাল জিনিসটা আছে। এই ডেফিনিশনটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে এই আর্থ্রোলজি বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বললাম বা আমি বললাম যে জয়েন্ট আর দ্য স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট। যে জয়েন্ট হলো গঠনগত একটা আয়োজন, অ্যারেঞ্জমেন্ট অফ সাম টিস্যুস, কিছু টিস্যুর স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট। যেমন এই বিল্ডিংটা হতে, এই যে বিল্ডিংটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার হতে কিছু জিনিসের সমাবেশ ঘটছে, তাই না? কি কি আছে এই বিল্ডিং এর মধ্যে? ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, তাই না? এই দিয়ে তো স্ট্রাকচারটা। এইরকম আমাদের জয়েন্টটা যখন ফর্ম করে, ধরেন একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এই জয়েন্টটার এখানে কি কি জিনিসের সমাবেশ আছে? মূল জিনিসটা হলো টিস্যু, আর টিস্যুর মূল উপাদানটা কি? সেল, তাই না? অসংখ্য সেল, এবং সেই সেলগুলো যেগুলো একই রকম, একই ধরনের কাজ করে, একই ধরনের গঠন এবং বৈশিষ্ট্য, সেগুলো সেলগুলো আলাদাভাবে হয়ে তারা কি গঠন করছে? টিস্যু। এখানে কিছু টিস্যু আছে যাদের কাজ একই রকম, এই ধরনের টিস্যুগুলোর সমাবেশ আছে এখানে। এই টিস্যুগুলোই, সেই টিস্যুগুলোর যেখানে আরো কি আছে? টিস্যুর পাশাপাশি আরো কি আছে? বোনস টু বোনস, হাড়ের সঙ্গে হাড়ের। তাহলে জয়েন্টটা ফর্ম করলো কিভাবে? বোনস টু বোনস, হাড়ের সঙ্গে হাড়ের। বোনস টু কার্টিলেজ, বোনসের সঙ্গে কার্টিলেজ। বোনস মানে হাড়, আর কার্টিলেজ মানে কি? কার্টিলেজ কি? কার্টিলেজ একটা অস্থিও নয়, মাসেলও নয়, এমন একটা, আমরা সিনা খাই না? সিনা খাই, যে গরু খাসির সিনা, সিনাটা হলো এমন একটা জিনিস যে সুন্দর খেতে লাগে এবং হাড়ও না, মাসেলও না, এই ধরনের একটা জিনিস সিনা। তো ওই ধরনের, তাহলে আমরা হাড়ের সঙ্গে কার্টিলেজ এবং কার্টিলেজের সঙ্গে কার্টিলেজ, মানে ওই ধরনের কোমল অস্থি, এর সঙ্গে দুটার পাশাপাশিও জয়েন্ট ফর্ম করতে পারে। আর এই জয়েন্টটা একটা সুন্দর অবয়ব দান করা লাগবে। জয়েন্ট খেলে হাড় যদি খোলামেলা হাড় থাকে তাহলে কেমন লাগবে? সৃষ্টিকর্তারই ইচ্ছা, তাই না? এই জয়েন্টটাকে আরো সুন্দর করার জন্য, একটা অবয়ব দান করার জন্য কিছু ম্যাটেরিয়ালস দিছে, যেটা বাইন্ডিং ম্যাটেরিয়ালস বলে, যেটা একটা সুন্দর অবয়ব দিছে। সেটা হলো বাই সাম বাইন্ডিং ম্যাটেরিয়ালস, সেটা সাসেস, যেমন মাসেল, একটা জয়েন্টের মধ্যে মাসেল আছে, মাংসপেশি, তাই না? এই মাসেলস আছে, লিগামেন্টস। লিগামেন্টস কি? এক ধরনের ফাইবার, যেটা একটা হাড়কে একটা হাড়ের সঙ্গে আটকায় ধরে রাখে। লিগামেন্টস, যাতে করে আমরা হাত ছুড়ে দিলে হাড়টা যেন এখান থেকে খুলে না যায়। হ্যাঁ, আপনারা যদি একটা বড় পশুর যদি একটা জয়েন্টকে কাটতে যান, এই কাটতে গেলে পরে ইচ্ছা করলে আপনারা ছোট্ট একটা এতটুকু চাকু দিয়েও কাটতে পারবেন। হাতির একটা পায়ের জয়েন্টও ওই চাকু দিয়ে কাটা যাবে, ছোট্ট একটা চাকু দিয়ে। টেকনিক্যাল জিনিস। জয়েন্টের মাঝখানে যদি মেমব্রেনটা কেটে ফেলেন, ভিতরে লিগামেন্টসটা কেটে ফেলেন, হাতের পাটা আলাদা হয়ে গেল। আবার বেকায়দায় যদি এত বড় ছোরা দিয়ে চোটান হাড়ের মধ্যে, তাহলে কাটতে অসুবিধা হবে, তাই না? অনেক বেগ পেতে হবে। তো লিগামেন্ট হলো ওই জিনিস যে একেবারে চুলের ফাইবারের মতো সূক্ষ্ম একটা ফাইবার, যেটার এত সহন ক্ষমতা, এত স্টেবিলিটি, এত দৃঢ়তা, যে আপনার ওইখানে যদি 750 পাউন্ড যদি কোনো জিনিস ঝুলে দেওয়া যায়, তারপর ওই ফাইবারটা দেখা যাচ্ছে ছেড়ে না। বুঝতে পারছেন? এই ধরনের ফাইবার দিয়ে একটা জয়েন্টের সঙ্গে লাগানো থাকে। যেমন ধরেন, এই একটা মনে করেন বোনস, হাড়, এই হলো একটা হাড়, এই একটা হাড়, আর এখানে একটা হাড় আছে, তাই না? সাপোজ এইরকম একটা হাড়, এই হাড়ের সঙ্গে এইভাবে একটা লিগামেন্ট ফাইবার দিয়ে লাগানো আছে, যাতে করে হাড়টা ছুটে না যায়। বুঝতে পারছেন? এটা হলো লিগামেন্ট। তাহলে লিগামেন্ট সম্বন্ধে আপনার জানানো হলো। মাসল তো চিনি আমরা, মাংসপেশিগুলো শরীরের। তারপরে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল হলো যে কোনো কোষ বেঁচে থাকার জন্য খাদ্য দরকার। আবার খাদ্য বহন করে নিয়ে যায় কে? রক্ত। আবার শরীরে রক্তেরও অনেক কাজ আছে। তো এখন আমরা ব্লাড ভেসেল, এখানে জয়েন্টেরও, ওখানে তো কি আছে? টিস্যু আছে, কোষ আছে, তাদের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার। খাদ্যটা আসবে কোত্থেকে? রক্তনালী দিয়ে আসে। তাহলে ব্লাড ভেসেল এখানে সাপ্লাই আছে। তাহলে ব্লাড ভেসেলের সাপ্লাই দুই প্রকারের আছে। একটা রক্ত সাপ্লাই দেয়, তাই না? পুষ্টি সমৃদ্ধ ব্লাড সাপ্লাই দেয় কে? দেয় কোন রক্তনালী দেয় বলেন তো? আর্টারি, আর্টারি বা ধমনী। আর্টারি বা ধমনী হলো রক্ত সাপ্লাই দেয়, বিশুদ্ধ রক্ত, আবার পুষ্টি সমৃদ্ধ রক্ত ব্যাক করে রিটার্ন নিয়ে আসে কোনটা? ভেইন বা শিরা, যেটা অবিশুদ্ধ রক্ত, যার ভিতরে খাদ্যগুলো সব সাপ্লাই দিয়ে খালি। আপনি ঢাকা থেকে একটা ট্রাক আসছে, রংপুরে মাল নিয়ে আসছে,
ট্রাকের মধ্যে মালটা এসে রংপুরে এসে সে ডেলিভারি দিয়ে খালি ট্রাকটা চলে গেল, লাইক দ্যাট, বুঝতে পারছেন? তাহলে আমরা রক্তনালী থাকবে এখানে দুই ধরনের, একটা হলো আর্টারি এবং ভেইন। নার্ভ থাকবে, স্নায়ু। প্রত্যেকটা জিনিসের অনুভূতি আছে। আপনাকে বলা হলো, আপনি দেখা যাচ্ছে যে বলা হলো যে আপনি অমুক, আপনি হাতটা উঁচু করেন, এই যে রেসপন্স, এই যে রেসপন্সটা, কথা শুনলেন, কাজটা করলেন, আপনি ঠান্ডায় অনুভূতি, ঠান্ডা লাগছে, আপনার গরম কাপড় পরতে হবে, গরম লাগছে ফ্যানের নিচে যেতে হবে, এই যে ফিলিংসটা, এটা কে নিয়ে আসে? শরীরের মধ্যে স্নায়ু আছে, নার্ভ। এই নার্ভ এই ফিলিংসটা তৈরি করে, যার জন্য একটা জয়েন্টের একটা ফিলিংস আছে, তাই না? জয়েন্ট মুভমেন্ট করতে হবে, এই ধরনের একটা অনুভূতি, এটা মেইনটেইন করতেছে কে? ওখানে লোকালি নার্ভ। আর ক্যাপসুল, ক্যাপসুল কি জিনিস? ক্যাপসুল হলো ফাঁপা একটা জায়গা। বাজারে দেখছেন না ক্যাপসুল? ক্যাপসুলের মধ্যে ছোট ছোট দানাদার কিছু জিনিস থাকে। ক্যাপসুল হলো যে ফাঁপা একটা জায়গা, এটা বলা হয় যে একটা এরকম একটা এমটি বা ফাঁকা একটা জিনিস, এরকম একটা জিনিস থাকে ক্যাপসুল। এর মধ্যে ছোট দানাদার অনেক কিছু মানে ওষুধ থাকে। এই ওষুধগুলো কেন ওটা কভারটা দিছে? এই কভারটা কিন্তু প্লাস্টিকের নয়, এটা এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এটা কভারটা, যেটা আপনি ওটা খাবেন, পেটের মধ্যে যায়, এই কভারটা পেটের মধ্যে যায় যেন খুলে না যায়, এই জন্য ওটা কোথায় খুলতে হবে? এমন একটা জায়গায়, যেটা কভারিং দেওয়ার অর্থ হলো পেটে যায় বা কোথাও অন্য জায়গায় যেন না লাগে এই ওষুধটা। এটা আপনি গিলে খাবেন, গিলে খাওয়ার পরে আপনি ওটা যায় একেবারে পেটের মধ্যে অথবা ইন্টেস্টাইনের ভিতরে যায়, এটা খুলে যাবে। যেমন আপনাদের কিছু ওষুধ আছে, দেখবেন যে অ্যালোপ্যাথির একটা ওষুধ আছে, ওমিপ্রাজল গ্রুপের ওষুধ, হ্যাঁ? এই ওষুধটা দেখা যাচ্ছে যে ক্যাপসুল আকারে, এর মধ্যে দেখবেন লাল, নীল এবং সাদা, লাল, নীল এবং সাদা দানাদার এক ধরনের ছোট ছোট দানাদার আছে। কেন? এই ওষুধটাকে বলা হয় টাইমড রিলিজ ক্যাপসুল, ওমিপ্রাজল গ্রুপের, যেটা কি করে? শরীরের মধ্যে প্রোটন পাম্প ইনহিবিট করে, শরীরের মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করে দেয়, যাতে করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি না হয় পেটের মধ্যে। অ্যাসিডিটি যাদের আছে তাদেরকে এটা মেনটেন করার জন্য মানে এই ওষুধটা দেওয়া হয়, বুঝতে পারছো? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পেটের মধ্যে তৈরি না হয়, তাহলে হাইপার অ্যাসিডিটির কারণে তার অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। অ্যাসিডিটি না থাকলে পরে তার আলসার, ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়। তো এই ওষুধটা টাইম টু রিলিজ, টাইম টু রিলিজ মানে সময়ের সঙ্গে রিলিজ করবে, পেটের মধ্যে যাবে, যা সাদাটা পেটের মধ্যে কাজ করবে, নীলটা যায় ইন্টেস্টাইনে কাজ করবে, আবার লালটা যায় কাজ করবে হলো কোলনে যায় কাজ করবে। এই জন্য ওই ক্যাপসুলগুলোর মধ্যে দেখবেন লাল, নীল, সাদা দানাদার কিছু পদার্থ থাকে, এই সিগনিফিকেন্স, ঠিক আছে? তাহলে ক্যাপসুল হলো ওই জিনিস যার একটা মানে ভিতরে ফাঁপা, ওর ভিতরে অন্য কোনো জিনিস আছে, এটা হলো ক্যাপসুল। মেমব্রেন, মেমব্রেন মানে পর্দা। আমাদের কোষের পর্দা আছে, শরীরের পর্দা আছে, চামড়া, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে একটা পর্দা আছে, তাই না? এই পর্দাগুলো কি করে? ওই জায়গাটাকে, ওই অঙ্গটাকে, ওই সিচুয়েশনটাকে কি করে? প্রোটেকশন দেয়। পর্দা হলো প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে করে সেটা ভালো থাকে। তো প্রত্যেকটা জয়েন্টেরই একটা পর্দা আছে, একটা মেমব্রেন আছে। দেখা যাচ্ছে মেমব্রেন দিয়ে ঢাকানো থাকে, যে পর্দা দিয়ে একটা মেমব্রেন বা একটা ফাঁকা জায়গার মধ্যে এই পর্দা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে এবং তার ভিতর ফাঁকা জায়গাটাকে ক্যাপসুল বলা হয়। তাহলে জয়েন্টের জায়গাটা একটা মেমব্রেন পর্দা দিয়ে ঢাকা থাকে এবং ওর ভিতরে যে স্পেসটা আছে তাকে বলা হয় ক্যাপসুল, ঠিক আছে? তো এই পর্দার মধ্যে, ক্যাপসুলের মধ্যে কি কি থাকে? কি থাকে? এই মেমব্রেন বা এই ক্যাপসুলের মধ্যে থাকে লুব্রিকেটিং ফ্লুইড। লুব্রিকেট করা মানে পিচ্ছিল করা, কোন একটা যন্ত্র পিচ্ছিল করতে বা যন্ত্রটা ক্ষয়রোধ করার জন্য কি দেয়? মোবিল দেয়, গ্রিজ দেয়, তাই না? এগুলো আমাদের জয়েন্টের মধ্যেও মোবিল জাতীয়, গ্রিজ জাতীয় উপাদান আছে প্রত্যেকটা জয়েন্টের মধ্যে, যার জন্য আমরা মুভ করতে পারি। এবং এটা মুভ করতে গেলে ওই লুব্রিকেটিং ফ্লুইড লাগবে। কোথা থেকে তৈরি হয়? শরীরের ভিতর থেকে, স্পেশাল এক ধরনের পিচ্ছিলকারক পদার্থ। এটা যদি কখনো কমে যায় তাহলে আপনার জয়েন্ট মুভ করতে পারে, আপনার ব্যথা হবে, জয়েন্টের ইরোশন হবে, জয়েন্ট সুয়েলিং হয়ে যাবে, ফুলে যাবে, আর্থ্রাইটিস হবে, হ্যাঁ, সন্ধি প্রদাহ হবে, আর্থ্রাইটিস। তাহলে লুব্রিকেটিং ফ্লুইড দরকার। আর কি দরকার? অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার মানে কি? মানে বায়ুর চাপ। আমরা যে এই যে আসি, এই দাঁড়ায় আছি, আমি কি এমনি দাঁড়ায় আছি? আমার চারপাশে সারাউন্ডিংস কি আছে? বায়ুর চাপ আছে, উপরে আছে, সামনে আছে, পিছনে আছে, ডাইনে বামে, মানে আমাকে আষ্টে পৃষ্ঠে বায়ুর চাপটা দাঁড় করায় রাখছে। যদি কোনো কারণে এই দিক দিয়ে বাতাস অনেক বেশি আসে তাহলে এই পাশে পড়ে যাব না? পড়ে যাব তো। তাহলে আমরা
বায়ুর চাপের কারণে আমরা সবাই একটা নির্দিষ্ট চাপের মধ্যে আছি। বায়ুর চাপ অনেক বেশি হলে পর শরীরে প্রভাব পড়বে, সেটা হতে পারে বাহির থেকে চাপ। আবার পেটের মধ্যে যদি গ্যাস জমে বায়ুর চাপ বেড়ে যায় পেটের গ্যাসে, সেটাও তো অস্বস্তিকর। তার মানে জয়েন্টের মধ্যে যে বায়ুর চাপটা আছে, যে বাতাসটা আছে, সেটা হবে বাইরের চাপের মতো, বাইরের চাপের সমান। কি জন্যে? যদি একই রকম না হয়, জান, একই যদি সমান না হয় তাহলে হবে কি, যদি ভিতরের চাপ বেড়ে যায়, বায়ুর চাপ বেড়ে যায়, সন্ধি কি হবে? ফুলে যাবে। কি বলেন? ফুলে যাবে। আবার বাহিরের চাপ যদি বেশি হয়, ভিতরের চাপ কমে যায়, সন্ধি কি হবে? চুপসে যাবে। যার জন্য সন্ধির ভিতরে বায়ুর চাপটা ঠিক থাকতে হবে। ঠিক আছে? তো অ্যাটমসফেরিক প্রেসার এটাও ঠিক থাকবে। আর একটা কথা লিখলাম, হোয়ার মুভমেন্ট ইজ পসিবল অর নট, যেখানে মুভমেন্ট হইতেও পারে অথবা নাও হইতে পারে। কি বললাম? শেষের কথাটা কি বললাম? হ্যালো, শেষে যে বললাম হোয়ার মুভমেন্ট ইজ পসিবল অর নট, সন্ধি হলেই যে মুভমেন্ট করবে তা নয়, শর্ত বসো। তাহলে সন্ধি হতে গেলে মুভমেন্ট করতেই হবে তা নয়। ফিক্সড জয়েন্টগুলো জয়েন্ট, কারণ শর্ত পূরণ করছে। দুটা হাড়, এই মাথার যে খুলির জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো জয়েন্ট, যদিও মুভমেন্ট করে না, সেই জন্য মাথার জয়েন্টগুলো এরকম দেখা যাচ্ছে। মাথার জয়েন্টগুলো হলো, এই একটা হাড় আছে এরকম জিগজ্যাগ 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 জিগজ্যাগ, বুঝতে পারছেন? মাথার জয়েন্টগুলো দেখা যাচ্ছে কিভাবে এই একটা জয়েন্টের মধ্যে এরকম লাগানো। আপনি ইয়ে করলে খুলে যাবে মাথার জয়েন্টগুলো। হ্যাঁ, এই যে বোনস গুলো আছে, দুই পাশে দুটো প্যারাইটাল বোন আছে, ফ্রন্টাল বোন আছে, পিছনে অক্সিপিটাল বোনস আছে, এগুলো এইভাবে লাগানো, খুলে যায়, খোলানো যায়। তো এগুলো তো ফিক্সড জয়েন্ট, শর্ত পূরণ করছে, দুটা হাড় আছে, তাই না? তো হাড় থাকার জন্য এটাও জয়েন্ট, কিন্তু মুভেবল নয়। সেই কথাটা বললাম যে জয়েন্ট মানে যে মুভ করবে তা না, যে এতগুলো শর্ত পূরণ করার পরেও হোয়ার মুভমেন্ট ইজ পসিবল অর নট, যেখানে মুভমেন্ট হইতেও পারে নাও পারে। ঠিক আছে? তাহলে আমরা নিচের যে শেষের যে কথাটা আছে, এই কথাটার উপর ডিপেন্ড করে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি যে স্যার জয়েন্ট আবার মুভমেন্ট করবে না, এটা কথা হলো, তাহলে জয়েন্টে তাহলে প্রকারভেদ আছে। কি হলো? জয়েন্ট মানে মুভ করবে এবং ভালোভাবে করবে, কিন্তু না, জয়েন্ট মুভ করবে তা না। তাহলে আমরা ওই কথাটার এগেনস্টে আমরা এই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারি যে জয়েন্ট মুভ করবে, কিন্তু তার ভিতরে বিভিন্ন ধরনের মুভমেন্ট আছে। তাহলে জয়েন্টের মুভমেন্ট গুলো কত ধরনের, তাই না? সেটা আমরা আলোচনা করি। আজকে কথা বলে দিই যে জয়েন্টের মুভমেন্ট কতগুলো জয়েন্ট আছে, সব দিক দিয়ে মুভ করে, কতগুলো এক পাশে মুভ করে, আর কতগুলো আছে জায়গা মতো মুভ করে, বাইরে যায় না, আর কতগুলো মুভ করে না। যেগুলো মুভ করে তাকে বলা হয় মুভেবল জয়েন্ট। মুভেবল জয়েন্ট যেগুলো নড়াচড়া করতে পারে। কতগুলো জয়েন্ট আছে সেমি মুভেবল, যে হালকা নড়াচড়া করে, যেটা একদিকে নড়াচড়া করে। আর কতগুলো জয়েন্ট আছে ইমুভেবল, মানে সে নড়াচড়া করে না, বুঝতে পারছেন? যেমন যেমন ধরেন আমি এই যে আমাদের যে এই যে জয়েন্টটা আছে, এটাকে কি কাঁধের জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট বলে। আর এখানে একটা জয়েন্ট আছে, এটাকে বলা হয় হিপ জয়েন্ট, তাই না? তো শোল্ডার জয়েন্টের বৈশিষ্ট্য দেখেন, আমি সামনে নিয়ে যেতে পারলাম, আবার পিছনে নিতে পারলাম, আবার এই পাশেও নিতে পারলাম, আবার উপরেও নিতে পারলাম। তাহলে এই একটা জয়েন্ট আছে যেটা একেবারে মুভেবল জয়েন্ট, সব দিক দিয়ে মুভ করে। আমরা এই পাশে মুভ করতে পারি, আবার এই দিকেও মুভ করতে পারি, এই দিকে করতে পারি, তাই না? এটা হলো মুভেবল জয়েন্ট। আর কতগুলো জয়েন্ট আছে হালকা মুভ করে, অল্প, সেগুলো দেখবেন যে সমস্যা, যে সমস্যা মানে কি, যে সৃষ্টিকর্তার ইচ্ছা যে সেগুলো ইয়ে করা। সেমি মুভেবল, যেমন মেরুদণ্ডের হাড়গুলো আছে না, মেরুদণ্ডের হাড়গুলো, এই হাড়গুলো যদি আমি যদি কাজে লাগাই, মুভ করি, এরকম করে একটু সামনের দিকে আগে গেলাম, তাই না? হালকা মুভ করলো, হালকা অল্প মুভ করলো, তারপর এভাবে মুভ করতে পারি, হালকা মুভ করে, সেটা তার জায়গা থেকে হালকা মুভ করে। এটা হলো সেমি মুভেবল, হালকা নড়াচড়া করে। আর কতগুলো ইমুভেবল, যেগুলো নড়াচড়া একেবারে করে না, সেরকম জয়েন্ট হলো এই মাথার খুলির জয়েন্ট, বুঝতে পারছেন? এখানে পাঁজরের রিবস গুলো আছে, সেগুলো জয়েন্ট। হ্যাঁ, তারপরে হলো এখানে একটা জয়েন্ট আছে সিম্পাইসিস পিউবিস জয়েন্ট। এই জয়েন্টগুলো একেবারে মুভ করে না, জায়গার মধ্যে থাকে, ফিক্সড, এবং সেগুলো মুভ করে না। এখন বোঝেন যে এখন আমরা যে জয়েন্টগুলো মুভ করে সব কি একই রকমের মুভ করে? আপনারা মানুষ, সবাই কি একই মানুষ? এর ভাগ আছে না, ছেলে মানুষ মেয়ে মানুষ, কারো দেখা যায় পোশাক লাল, কারো সাদা, তাই না? কারো হাইট
কম কারো বেশি, এই যে ভাগ, আমরা মানুষ কিন্তু সবগুলো আলাদা আলাদা ব্যাপারগুলো থাকে। তাহলে আমরা এই মুখগুলো দেখলাম, এটা যেমন চারপাশে মুখ করে, হ্যাঁ, এটাকে কি বলে? চারপাশে মুখ করে, সব ধরনের মুভমেন্ট করে, সব ধরনের মুভমেন্ট করে। মুভমেন্ট কত প্রকারের আছে সেটা আগে জানা দরকার, যে সব ধরনের মুভমেন্ট করে কথাটা বললে তো হবে না, সব ধরনটা কি। তাহলে মুভমেন্ট কত প্রকারের হতে পারে? অনেক প্রকারের হতে পারে। সামনের দিকে এটাকে বলা হয় কি বলবো, ফ্লেকশন। সামনের দিকে হাতটা বাড়ায় দিলে এটাকে বলা হয় ফ্লেকশন, টানি নিয়ে আসলাম, এটা বলা হয় এক্সটেনশন। এটাকে বললাম অ্যাডাকশন, অ্যাবডাকশন, এটা বলে অ্যাবডাকশন। আর অ্যাডাকশন হলো নিয়ে আসা, অ্যাড করা, যোগ করা। তাহলে অ্যাবডাকশন, অ্যাডাকশন, পিছনের দিকে এক্সটেনশন, নিয়ে আসলাম স্বাভাবিক, ফ্লেকশন। আরেকটা হলো কি, চারপাশে ঘুরতেছে, এটাকে বলা হয় সার্কামফ্লেকশন, যে চারপাশে ঘুরতে পারে। বুঝতে পারছেন? তাহলে এমন একটা জয়েন্টের কথা বলেন যে জয়েন্টের যে যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো কভার করে কোনটা? এই একটা জয়েন্ট, তাই না? এই জয়েন্টটাও করে, জয়েন্টের সব বৈশিষ্ট্য। আমি সামনের দিকে দিলাম এক্সটেনশন, ফ্লেকশন, আবার অ্যাবডাকশন, অ্যাডাকশন, আবার এটা দেখা যাচ্ছে এই পাশে ঘোরাতে পারি, এই পাটা ঠিক রাখিও, ফ্লেকশন। এটা হলো রাইট রোটেশন, মিডিয়াল রোটেশন। তাহলে এটারও কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা চারপাশে ঘুরাতে পারি। বুঝতে পারছেন? এটা হলো বৈশিষ্ট্যগুলো আছে, যে এই বৈশিষ্ট্যগুলো বহন করে, যে যে যতগুলো বললাম, কি কি বললাম, এক্সটেনশন, ফ্লেকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন আর রোটেশন। এই যে পাঁচটা কথা বললাম, এই পাঁচটা বৈশিষ্ট্য বহন করে যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোর নাম কি? সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আজকে যদি আমি বলি, এই বলো সাইনোভিয়াল জয়েন্টের বৈশিষ্ট্য কি, কি বলবা? বলো, তুমি বলো তো, সাইনোভিয়াল জয়েন্টের বৈশিষ্ট্য কি? মানে জয়েন্টের সব বৈশিষ্ট্য বহন করে, তাকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট। কি কি বৈশিষ্ট্যগুলো? নামগুলো বললাম, একটা বলো নাম, কি কি বললাম? এই যে নামগুলো বললাম, যে একটা হলো এক্সটেনশন বললাম, ফ্লেকশন বললাম, অ্যাবডাকশন বললাম, অ্যাডাকশন বললাম, সার্কামফ্লেকশন বললাম, তাই না? এই ঠিক আছে, থ্যাংক ইউ, বসো। তাহলে আমরা জানলাম কি, জয়েন্টের সংজ্ঞা, জয়েন্টের প্রকারভেদ, জয়েন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে, মুভমেন্টগুলো, সেগুলো জানলাম, এবং একটা নাম জানলাম। কি নাম? সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে? কি জয়েন্টের একটা ধারণা পেলেন নাকি বিষয়গুলো? এটা কেন ইম্পর্টেন্সি, কেন আপনি কেন এই জয়েন্ট সম্বন্ধে পড়বেন? ডাক্তারি পড়তে এসে জয়েন্ট কেন পড়তে হবে? কাজে লাগবে না নাকি? যদি কোনো রোগী আসে আপনার কাছে যে জয়েন্টের সমস্যা, তো জয়েন্ট সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, যে জয়েন্টের কি রকম মুভমেন্ট হয়, কি কিভাবে হয়। একজন বলতেছে, ডাক্তার সাহেব আমি তো এর বাইরে উঠাইতে পারি না, কাপড় নাড়িয়ে দিতে পারি না, আমার এটা ফিক্সড হয়ে গেছে। তা আপনার তো এই জয়েন্টটা ফিক্সড হলে হবে না, এটা তো চারপাশে ঘোরা লাগবে, তাই না? আপনাকে গাড়িতে উঠতে হবে, কোনো কিছু ধরতে হবে, এটা পারতে হবে, এটা সবকিছু করা লাগবে। তারপরে এই যে পায়ের জয়েন্টটা আছে, এটা আমরা এক্সটেন্ড করতে পারি, এটা এক্সটেনশন করতে পারি। কেউ কেউ এটা তুলে তো ঘাড়ে নেয়, নাকি দেখছেন না? অ্যাথলেটস যারা যারা তারা এটা ঘাড়ে নেয়, তারা প্র্যাকটিসের ছোটবেলা থেকে প্র্যাকটিস করে তারা এটা করতে পারে। এটা আপনি আমি পারবো না, কারণ আমাদের প্র্যাকটিস নাই। আমরা কতটুকু পারি, যেটুকু পারলে পরে আপনি ক্লিনিক্যালি ভালো আছেন, মানে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন। আমরা কতটা পারি? আমি পাটা যতদূর দিতে পারি, এই পাটা যদি আমার অতিভুজ হয়, বুঝতে পারছেন? এটা যদি অতিভুজ হয়, আর এটা যদি লম্ব হয়, আর এটা যদি ভূমি হয়, বুঝতে পারছেন? তাহলে এখানে কতটুকু কোণ উৎপন্ন করলো, এখান থেকে এখানে কতটুকু কোণ উৎপন্ন করলো, বুঝতে পারছেন? কি বললাম? এই কতটুকু কোণ উৎপন্ন করলে এই কোণটা হতে হবে 60 ডিগ্রি, বুঝতে পারছেন? তাহলে হিপ জয়েন্টের মধ্যে স্বাভাবিক একজন সুস্থ ব্যক্তি মিনিমাম 60 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করতে না পারে, সে তার এই জয়েন্টটা ভালো নাই। তাহলে আপনার চেম্বারে কোনো রোগী আসি বলে, ডাক্তার সাহেব আমি হাঁটতে পারি না, আমার পাটা বেশি দূর ফেলতে পারে না। চেষ্টা করেন, উঠান, কতটুকু উঠান, দেখা যাচ্ছে 40-এর বেশি উঠাতে পারছে না, 40 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আপনি ধরেই নেবেন তার এখানে সমস্যা আছে। এখন আপনি কি সমস্যা হতে পারে, থার্ড ইয়ারে প্যাথোলজিতে পড়বেন, হোয়াট আর দ্য কজেস অফ দ্য ডিজিজ, যে কেন তা 45 ডিগ্রি বেশি উঠাতে পারছে না। ঠিক আছে? জয়েন্ট ফুলে যাচ্ছে। আপনি ফুলে গেলে, আপনি বললাম যে আমাদের জয়েন্টগুলো প্রত্যেকটা ব্যালেন্স করে প্রকৃতির সঙ্গে। কোনো কারণে জয়েন্টের মধ্যে কোনো লুব্রিকেটিং ফ্লুইড যদি ইনফ্লামেশন হয়ে যায়,
প্রদাহযুক্ত হয়ে যায়, তাহলে কি হয়, এর ভিতরে ইনফেকশন হয়ে যায়, হয়ে গেলে পরে এই ফ্লুইডটা তখন নষ্ট হয়ে যায়, তখন ওখানে কি হয়, ইনফ্লামেশন। ইনফ্লামেশন একটা শব্দ, নাম শুনছেন? হ্যাঁ, ইনফ্লামেশন, ইনফ্লামেশন, ইনফ্লামেশন। ইনফ্লামেশন বাংলা অর্থ হলো প্রদাহ, তাই না? প্রদাহ। যদি কোনো কারণে জয়েন্টের প্রদাহ হয় তাকে বলা আর্থ্রাইটিস। নাম শুনছেন না? আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস মানে সন্ধি প্রদাহ, সন্ধি প্রদাহ। জয়েন্টের যদি প্রদাহ হয় তাকে বলা আর্থ্রাইটিস। তাহলে তাদের কাছে, কাদের কাছে যায়? এই বিষয় নিয়ে যে ডাক্তাররা স্পেশালিস্ট, তাদেরকে বলা হয় কি? আর্থ্রোলজিস্ট। আর্থ্রোলজি থেকে আর্থ্রোলজিস্ট, আর্থ্রোলজিস্ট, জিআইএসটি, আর্থ্রোলজিস্ট মানে সন্ধি রোগ বিশেষজ্ঞ। হাসতেছো কেন? মাঝে মধ্যে দেখতেছি তোমরা, কোনো অসুবিধা, ক্লাসে কোনো সমস্যা? তখন সন্ধি রোগ বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় আর্থ্রোলজিস্ট, আর বিষয়টাকে বলা হয় আর্থ্রোলজি। আর যে কোনো ইনফ্লামেশন হয়ে যায় তারপরে আর্থ্রাইটিস, তাই না? এই তিনটা শব্দ মিনিংস আলাদা, এগুলো জানতে হবে। এগুলো না জানলে পরে আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন? হ্যাঁ, এলোপ্যাথি ডাক্তারের সামনে যায় দাঁড়াতে পারবেন? আপনি হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু আপনার এলোপ্যাথি ডাক্তারের সামনে যায় দাঁড়ায় কথা বলা লাগবে না? রোগীকে বোঝাতে হবে না যে আপনি সব বোঝেন? কি বলেন? ঠিক আছে না? তাহলে আপনারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবেন, এবং আগামীতে আবারও প্রত্যেকটা জিনিস আলাদাভাবে সুন্দর করে ডিটেলস পড়াবো, ছবি এঁকে দেবো, সবকিছু মিলে, যেটা খুব সহজলভ্য ছবি, সহজে যারা আপনারা আঁকতে পারেন এই বিষয়গুলো করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।